হ্যালো। আমরা চলে এসেছি একটা ওয়ান ডে ওয়ান টপিক নিয়ে। ওয়ান টপিকের এটা 4 নম্বর সেশন, যেটা আমরা ইকোনমি থেকে। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, প্রথমে আমরা শুরু করেছিলাম পলিটি দিয়ে, প্রিয়াম্বল। তারপরে শুরু করেছিলাম আমরা হিস্টোরি, ঠিক আছে। তারপরে করেছিলাম আমরা জিওগ্রাফি, তারপরে করছি আমরা ইকোনমি, ঠিক আছে। এইভাবে সিরিজ যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক সামনে ডব্লিউবিসিএস সহ যেসব পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা করে নেব। হাজারোবার কোশ্চেন এসছে এই কি ইকোনমি বেসিক প্রথমে শিখবো আজকে, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে আমরা যদি বলি বেসিক জিনিস কি মনে করবে, আমাদের ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে যদি আমরা কিছু কিছু জিনিস জানতে হবে। আমরা এখানে যেটা পড়বো সেটা ইকোনমি সম্বন্ধে পড়বো, ইকোনমি, ঠিক আছে। ইকোনমি কোথাকার, তা আবার ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি। ইকোনমিক্স কিন্তু সাবজেক্ট, তো এই সাবজেক্ট পড়তে হবে না, আমরা আমাদের ভারতের অর্থনীতি কীভাবে চালিত হয় সেই ব্যাপারটা আমরা পড়বো, কারণ কোশ্চেন এখান থেকে আসবে। তো ইন্ডিয়ান ইকোনমি যেটা বেসিক পার্ট, সেটা আজকে বেসিক পার্টগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। বেসিক পার্টের মধ্যে প্রথমে যেটা পড়বো মাইক্রো ইকোনমি। মাইক্রো ইকোনমি কী, যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি, প্রত্যেকটা বাড়িতে মাইক্রো ইকোনমির সঙ্গে প্রত্যেকটা মানুষ জড়িত। তুমি ধরলে তুমি বাড়িতে আছো, ধরে নাও তুমি 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 কিছু টাকা, একটা তোমার বাড়ি আছে, বাড়িতে ইনকাম সোর্স কতজন আছে, বাবা মা হয়তো কিছু ছোটোখাটো কিছু করে, আর তুমি। তো তিনজনে মিলে কিছু একটা ইনকাম করে বাড়িতে একটা ইনভেস্ট করছো, যেটার কারণে কিছু খরচাও আছে, হয়তো খাবার, ডাক্তার, ট্রাভেল, আরও আদার্স যেটা আছে। তো এইটাই যে যেখান ইনকাম আসছে আর ইনকাম যে যাচ্ছে, প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল মানে বাড়ি বা একটা ব্যক্তির ক্ষেত্রে যে যখন করা হবে তখন সেটাকে বলবো মাইক্রো ইকোনমি, যেটাকে বলি ক্ষুদ্র ইকোনমি, ক্ষুদ্র অর্থনীতি। যেখানে ব্যক্তিগত বা ছোট ইউনিট, বা ছোটো ইউনিট বলতে একটা বাড়ি বলতে পারি আমরা, সেটার কীভাবে টাকা পয়সা আসছে কীভাবে যাচ্ছে সেটা নিয়ে যখন অধ্যয়ন করা হবে সেটাকে বলবো আমরা মাইক্রো ইকোনমিক্স বা ক্ষুদ্র নিয়ে। সেটা একটা ভোক্তা হতে পারে, ভোক্তা বলতে কাস্টমার, একটি কোম্পানি হতে পারে, একটি বাজার হতে পারে, ইত্যাদি। সেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিমান্ড করছে, একটা বাড়িতে কী কী প্রয়োজন, কী কী যোগান দিতে হয়, সেটা সব কিছু কিন্তু পড়ছে। তো এবার কি হয়, মেন কথা যদি বলা হয় ফোকাস কিসের ওপর করা হয়, ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিংয়ের ওপর, মানে প্রত্যেকটা নিজস্ব ব্যক্তি, প্রত্যেকটা একটা ব্যক্তির ওপর ফোকাস করা হয়। কোনো একটা বাড়ির, কোনো একটা কোম্পানির, কোনো একটা মানুষের, যে মানুষের কিছু টাকা ধরলো, যারা বেতন ইনকাম করে, তাহলে কিছু টাকা হয়তো 30,000 টাকা এলো, এই 30,000 টাকা কোন দিকে খরচ হবে তাদের সিলেক্ট আগে থেকে হয়ে যায়। তো এই যে খরচা, ইনকাম আসা আর খরচার যে পুরো ডিটেলসটা, সেটাই একটা মানুষের ক্ষেত্রে হতে পারে, একটা পরিবারের ক্ষেত্রে হতে পারে, একটা কোম্পানির ক্ষেত্রে হতে পারে। তো সেটা ইন্ডিভিজুয়াল লেভেল যখন হবে তখন বলবো ওটা মাইক্রো ইকোনমি। ম্যাক্রো ইকোনমি কি, ম্যাক্রো মানে বড়, বৃহৎ, ঠিক আছে। তো বৃহৎ বলতে কি, পুরো দেশের সাপেক্ষে, পুরো দেশের সাপেক্ষে যেসব মানে আলোচনা করা হবে, যে দেশের কীভাবে জিডিপি হবে, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস। তারপরে আমাদের ন্যাশনাল ইনকাম কীভাবে বৃদ্ধি হবে, ন্যাশনাল ইনকাম আসবে কী করে, কীভাবে আমরা খরচা করবো সেটা। তো এইসব দেশের ব্যাপারে যেসবগুলো হবে সেগুলো আমরা আলোচনা করব। জিডিপি, ন্যাশনাল ইনকাম, তারপরে এক্সপেন্ডিচার, তারপরে তোমার ইনফ্লেশন, ঠিক আছে, মানে মুদ্রাস্ফীতি, হ্যাঁ, ডিফ্লেশন, এইসব জিনিসগুলো যখন আলোচনা করব সেটাকে বলা হয় ম্যাক্রো লেভেল। মানে একটা দেশের জিডিপি কেমন গ্রোথ করছে, ন্যাশনাল ইনকাম কীভাবে গ্রোথ করছে, ইনফ্লেশন রেট কীভাবে কাজ করছে, এইসব যে অধ্যয়ন করা সেটা হচ্ছে তো ম্যাক্রো ইকোনমি। বুঝতে পেরেছ? তারপরটা দেখে নাও, এটা জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, পুরো দেশের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বিশালভাবে কাজ করে, যে পুরো দেশের মধ্যে যে আমাদের বেকারত্ব হার আছে, বেকারত্বের আবার প্রকার আছে, ডিসগাস্ট, আন্ডার এমপ্লয়মেন্ট, ঠিক আছে। তারপরে অনেক কিছু আছে যেটা বেকারত্বের ভাগের সময় পড়বো আমরা। এখানে কি বলা হয়েছে, ফোকাস কিসের উপর করা হয়েছে, ওখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল, এখানে বলা হয়েছে ওভারঅল ইকোনমিক পারফরমেন্স, প্রত্যেকটা ইকোনমি মানে ওভারঅল যেটা কী পারফরমেন্স হচ্ছে সেটার উপর। এখানে দুটো ইকোনমি সম্বন্ধে পড়বো, দুটো ইকোনমি কী কী, একটা হচ্ছে ওপেন ইকোনমি আর ক্লোজ ইকোনমি। ওপেন ইকোনমি আর হচ্ছে ক্লোজ ইকোনমি। ওপেন ইকোনমি মানে কি, মুক্ত। যদি আমি বলা হয় একটা দেশের মধ্যে কতটা এক্সপোর্ট হবে
ইম্পোর্ট হবে, ইম্পোর্ট কিভাবে আসছে, কিভাবে এক্সপোর্ট হচ্ছে, এই সব জিনিসগুলো যেটা লক্ষ্য করা হবে, মানে একটা দেশ তার নিজের মানে অবাধে কোনো একটা জিনিসকে কোনো দেশের মধ্যে আসতে দেবে, কোনো দেশের মধ্যে বাইরে যেতে দেবে, সেই জিনিসটাকে বলা হয় ওপেন ইকোনমি। ক্লোজ ইকোনমি তাহলে কিছু হবে না? অবশ্য ক্লোজ ইকোনমিতেও হবে, কিন্তু ক্লোজ ইকোনমি ওপেন ইকোনমির মতো এত মানে উদার হবে না। কী হবে? যে লিমিটেড, যে এখানে এই জিনিসটা উৎপন্ন হয় না তবেই এই জিনিসটা আসবে। যেমন খাবার কোনো দেশে হয়তো উৎপন্ন হয় না, ওই বলবো আমি শুধুমাত্র খাবার কিনবো, আমি দেশ থেকে কোনো জিনিস বেরোতে দেবো না। আমাদের দেশের যেসব জিনিসপত্র আছে সেই সব দেশের মানুষদের জন্য, বাইরের কোনো দেশের জন্য নয়। তখন ওই সব মেন্টালিটি বা ভাবনা চিন্তা সব দেশ সহ দেশগুলোকে তোমাদের কী বলে যায়, কি ক্লোজ ইকোনমি, এটা মনে রাখবে। তো ওপেন ইকোনমি আর ক্লোজ ইকোনমির মধ্যে ডিফারেন্স একটাই, শুধুমাত্র কিসের ডিফারেন্স হচ্ছে তোমার একটা ট্রেডিংয়ের ব্যাপারে, ট্রেডিং পরিষেবা কেমন আছে সেই ব্যাপারে। তো আমি যদি বলি ওপেন ইকোনমির ক্ষেত্রে যদি বলি ইম্পোর্ট এক্সপোর্ট, ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট অ্যালাউ থাকবে, ইম্পোর্ট এক্সপোর্ট অতটা বাধা নিষেধ থাকবে না, অ্যালাউ। কিন্তু ক্লোজ ইকোনমির ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টে কিছু রেস্ট্রিকশান থাকবে, যে এইসবগুলো করা যাবে না, যে রেস্ট্রিকশান বেশি থাকবে, তখন ওটাকে বলবো ক্লোজ ইকোনমি। যদি বলা হয় যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, ভারতের কিন্তু ইকোনমিও সেম কী ছিল, ক্লোজ ইকোনমি। ক্লোজ ইকোনমি ছিল, যেখানে কি না ভারত বিশাল বাইরের দেশের সঙ্গে ট্রেডিং বা ওসব লিপ্ত হতো না, কিন্তু ভারতের কিছু কিছু সময় খাবার পুষতো না, সেজন্য ইউএসের কাছে খাবার করতো। খাবার হচ্ছে PL480, ধান গম, তো গম নিয়ে আসতো, তো এটা নিয়ে আসতো কেন, নেই ভারতে সেজন্য, তো রেস্ট্রিকশন ছিল, নিয়ে এলেও কিছু কিছু জিনিস নিয়ে আসতো যেটা ভারতবর্ষের জন্য প্রয়োজন। তো এটা হচ্ছে ক্লোজ ইকোনমি। তারপরে এই ক্লোজ ইকোনমি ওপেন ইকোনমিতে পরিণত হয় যখন 1991 সালে। এই মানে এই সালটা বিশাল ইম্পর্টেন্ট ভারতীয় ইকোনমির ইতিহাসে, তোমরা পরে জানবো এটা, ঠিক আছে। তো আমরা কি বললাম, ওপেন ইকোনমির দেশকে ভারত, ক্লোজ ইকোনমির দেশ বাস্তবে কেউ নেই এখন, বাস্তবে সবাই এখন ক্লোজ মানে ওপেন ইকোনমি হয়ে গেছে, প্রত্যেকটা দেশের সঙ্গে তোমার ব্যবসা বাণিজ্য করে থাকে। তো ক্লোজ ইকোনমি তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না, কারণ আমরা জানি বাইরের দেশের সঙ্গে কোনো না কোনো লেনদেন করতেই থাকে। সেক্টর, এই সেক্টর থেকে বিশাল কোশ্চেন আছে, এবারেও পড়েছিল WBCসে, প্রিভিয়াসের কোশ্চেনটা তুলে দেখতে পারো। সেটা হচ্ছে প্রথম সেক্টর হচ্ছে প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে তুমি মনে রাখবা, যেখানে প্রাইমারি সেক্টর আছে সেখানে ভাববা এগ্রিকালচার ডিপার্টমেন্টেই থাকবে। এগ্রিকালচার, যেখানে কৃষিকাজ জাতীয় জিনিস থাকবে, কিংবা খনিজ মিনারেলস, মাটির নিচে প্রাকৃতিকভাবে যেসবভাবে পাওয়া যায়, মানে এটা প্রাকৃতিকভাবে কী পাওয়া যায়, এগ্রিকালচার হয়, আর এটা হচ্ছে মিনারেলস পাওয়া যায়। তো এইসব জিনিসগুলো আমি যদি বলি, এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। আর প্রাইমারি সেক্টরই হচ্ছে কৃষি, খনিজ, মৎস্য, এগুলো প্রকৃতির ওপর নির্ভর যে সব জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। অনেক সময় এই কোশ্চেনটা কনফিউজের মধ্যে থাকে যে মাইনিং কী হবে, মাইনিং হবে প্রাইমারি সেক্টর। অনেক বইয়ে মাইনিংকে সেকেন্ডারি সেক্টর দিয়েছে, ওদের একটা ভাবনা চিন্তা আছে। কারণ কি, মাইনিং সেক্টরের মধ্যে যেটা প্রাকৃতিক সম্পদ সেটা তুমি ডাইরেক্ট কাজে লাগাতে পারবে না। মাইনিংয়ের মধ্যে কিছু কিছু জিনিস কাজে লাগানো যায়, কিছু কিছু জিনিস যায় না। যেমন কয়লা তুমি মাইনিং সেক্টর থেকে উঠে নিয়ে তুমি ভাত রান্না করার জন্য কাজে লাগাতে পারো, কিন্তু কিছু কিছু জিনিস পরিশুদ্ধ করতে হয়, মিনারেলস যেগুলো আছে তো ডাইরেক্ট পাওয়া যায় না, কোনো না কোনোভাবে সংকর ধাতুর মতো মিশে থাকে, সেটাকে আলাদা করতে হয়। তো প্রাইমারি সেক্টর মনে রাখবা, যেটা হচ্ছে প্রাকৃতিক জিনিস, যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আর হচ্ছে মিনারেলস যেসব থাকে সেগুলো, যেমন কৃষি, খনিজ দ্রব্য, মৎস্য, অ্যানিমাল হাজবেন্ডারি। এটা সেকেন্ডারি সেক্টর যদি বলা হয়, সেকেন্ডারি সেক্টর হলো যেটা মেন কথা, এটাকে বলা হয় প্রোডাকশন সেক্টর। কি প্রোডাকশান মানে কি, শিল্প, মানে যেটা কিছু উৎপন্ন করা হবে। তো প্রোডাকশান সেক্টরটাকে বলা হয় মেন কথা, প্রোডাকশান সেক্টরটাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর, সেখানে শিল্প উৎপাদন এসব ব্যাপারটা বলা হয়ে থাকে। শিল্প উৎপাদন নিয়ে যেসব কথা বলে থাকবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর, যেটা কাঁচামালকে কাজে লাগাবে দিয়ে তোমার পণ্য তৈরি করবে। যেমন যদি আমরা এগ্রিকালচার সেক্টরে আমরা গম পাই, তো গম থেকে আমরা যদি রুটি বানাই তাহলে এটাকে বলবো আমরা সেকেন্ডারি সেক্টরে রুটি বানালাম, ঠিক আছে। টার্সারি সেক্টর কি,
টার্সারি সেক্টর আর কিছুই না, টার্সারি সেক্টর হচ্ছে একটা হচ্ছে সেবা সেক্টর, সেবা মানে সার্ভিস, যেখানে তোমার পণ্যের কোনো রকম আদান প্রদান হবে না, জাস্ট সার্ভিসের আদান প্রদান হবে, সার্ভিসের বদলে তুমি কাউকে পয়সা দেবে। যেমন কোনো জায়গায় তুমি কারো কাছে পড়াশোনা করছো, তো ওখানে তুমি জিনিসপত্র থরি পাচ্ছ, তুমি জ্ঞান পাচ্ছ, জ্ঞানটা দেখা যায় না, যেসব জিনিসগুলো দেখা যাচ্ছে না বাট তুমি মানে অনুভব করতে পারছো, ঠিক আছে, যে এই কাজটা হয়েছে। একটা যে কোনো একটা কাজ করা হবে যেখানে পণ্যের আদান প্রদান হবে না, পরিষেবার আদান প্রদান হবে, সেটাই হচ্ছে টার্সারি সেক্টর। যেখানে আমরা বলতে পারি যে শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, ব্যাংকিং সেক্টর আছে। এখানে দুটো সেক্টর নাম মনে রাখবা যেটা বিসিএসের জন্য মানে ফেভারিট, 5টা সেক্টরের মধ্যে একটা হচ্ছে কুইনারি সেক্টর, কুইনারি সেক্টর, একটা হচ্ছে কোয়াটারনারি, কোয়াটারনারি। কুইনারি সেক্টরকে প্রথম কথা এটাকে 4-এ দেওয়া উচিত ছিল, এটা 5-এ দেওয়া ছিল, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই। কুইনারি সেক্টর হচ্ছে লিডার, মেনের কথা মনে রাখবা, লিডার। দেশের জন্য যে একজন হেড থাকবে, দেশের জন্য হেড, এমন যদি বলা হয় আমাদের দেশের জন্য যদি প্রধানমন্ত্রী বলা হয় সেটা আমরা ভুল হবে না, তো উনি হচ্ছে লিডার, ওই যে উনি আছেন কুইনারি সেক্টরে আছেন, উনি পুরো দেশের জন্য একটা নীতি সেট করে রাখছেন, এটা হচ্ছে কুইনারি সেক্টর। সিএমকে যদি আমরা কুইনারি সেক্টরের মধ্যে ফেলি তাহলে কিন্তু ভুল হবে না, কারণ উনি যদি হচ্ছেন একটা কাজ করবেন সেটা পুরো রাজ্যের জন্য লাগু হবে। তো এইগুলো হচ্ছে কুইনারি সেক্টর, যেটা পুরো লিডার, যে কিনা তার কাজ কোনো লিডারত্বের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে দেবে, সেটা হচ্ছে কুইনারি। কোয়াটারনারি যেটা আছে সেটা হচ্ছে তোমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। কোনো একটা জিনিসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করলো, এটা কোনো একটা টেকনিক্যাল কোনো কাজ, ঠিক আছে, টেকনিক্যাল কোনো কাজ, যেখানে টেকনিক্যাল কোনো জিনিস অ্যাডিং ফ্যাডিং, সার্ভিসেস মধ্যেই পড়ছে এগুলো কিন্তু, বাট সার্ভিস থেকে বেরিয়েও, টার্সারি সেক্টর থেকে বেরিয়ে এটাকে আরও ডেপথভাবে বলা হয় যে কুইনারি সেক্টর, কোয়াটারনারি, ঠিক আছে। তো যেখানে লিডার্স পজিশন থাকবে সেটা কুইনারি, যেখানে টেকনিক্যাল বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিছু ব্যাপার থাকবে সেগুলো হচ্ছে কি, সেটা হচ্ছে কোয়াটারনারি। তারপরে পড়বো আমরা টাইপ অফ ইকোনমির মধ্যে আমরা পড়বো ক্যাপিটালিস্ট ইকোনমি, যেটা পুঁজিবাদী ইকোনমি, আরেকটা পড়বো 3টে সোশ্যালিস্ট ইকোনমি, সমাজতান্ত্রিক ইকোনমি, গভর্নমেন্ট কন্ট্রোল, সেটা পড়বো আমরা, আরেকটা পড়বো মিক্সড ইকোনমি, যেটা হচ্ছে এটা। তো এখানে 3টের মধ্যে ডিফারেন্স কি দেখো। ক্যাপিটালিস্ট ইকোনমি প্রথমে যখন ভারত শুরু হয়, ভারত বলে পুরো বিশ্ব যখন শুরু হয়, তখন ছিল বলতে শুধু এটাই, পুঁজিবাদী ইকোনমি ছিল পুরো বিশ্বে, শুধুমাত্র কোনো ইকোনমি ছিল, তো এটা হচ্ছে পুঁজিবাদী ইকোনমি। এই যে সোশ্যালিস্ট ইকোনমি, সেটা এর ধারণা চিন্তা, সোশ্যালিস্ট মেন্টালিটির ধারণা আমাদের নিয়ে এসেছিলেন কার্ল মার্কস। তো যাকে আমরা মার্ক্সবাদী বলি না, যেমন একটা CPI এখানে M লেখা থাকে এইভাবে, তো এটা কি মার্ক্সবাদী। তো ওর কেমন মেন্টালিটি সেটা আমরা দেখবো আমরা। তো ক্যাপিটালিস্ট মেন্টালিটির টার্গেট কি, যেখানে শুধুমাত্র প্রাইভেট যারা আছে তারাই শুধুমাত্র কাজ করবে। তোমার স্বাস্থ্য পরিষেবা দরকার, একটা নার্সিং হোম খোলা থাকবে। তোমার শিক্ষা দরকার, একটা কোচিং খোলা থাকবে। তোমার শিক্ষা দরকার, তোমার একটা স্কুল মানে প্রাইভেট স্কুল খোলা থাকবে। তোমার পরিষেবা দরকার, তোমার একটা প্রাইভেট সব কিছু থাকবে। তো এটা হচ্ছে প্রাইভেট ওনারশিপের মধ্যে পড়ে, যেখানে কিনা গভর্নমেন্টের কোনো রকম হস্তক্ষেপ থাকে না, গভর্নমেন্টের কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, যেখানে লেজেসফেয়ার বলে এটাকে, লেজেসফেয়ার পলিসিও বলা হয়। লেজেসফেয়ার বলে কি, এই টাইপের কিছু একটা আছে, ঠিক আছে, দেখে নেবে একটু। যেখানে গভর্নমেন্টের কোনো রকম ইন্টারভেনশন থাকবে না, কোনো রকম হস্তক্ষেপ থাকবে না, সেই সব ইকোনমিকে বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি ইউএসএ, আর ইউএসএ চাই যে সবাই জানে ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যে পড়ে, তাহলে বেশি ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা ব্যক্তি তার গ্রোথের জন্য কাজ করবে। সে যখন নিজের গ্রোথের জন্য কাজ করবে তখন অটোমেটিক এমনি দেশ উন্নতি হয়ে যাবে। তো মেন হচ্ছে প্রফিট, লাভটাই হচ্ছে প্রথম লক্ষ্য, হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। কীভাবে লাভ করবো, কীভাবে কামাবো, এটাই হচ্ছে প্রধান লক্ষ্য থাকে এটা। তো প্রাইভেট ওনারশিপ এটা মনে রাখবা। তো প্রাইভেট ওনারশিপ মানে কোনো একটা ব্যক্তি তারা খুলতে পারে দোকান যা কিছু খুলবে। সোশ্যালিস্ট ইকোনমি তার উল্টো পুরোপুরি,
কি ওখানে একটা প্রাইভেট ব্যক্তি খুলছিল, এখানে বলবে গভর্নমেন্ট সব কিছু গভর্নমেন্ট কন্ট্রোল করবে, প্রাইভেটের হাতে কিছু থাকবে না, প্রাইভেট বাদ, যা কিছু করবে কে করবে? সরকার করবে। আপনার শিক্ষা দরকার, সরকারি স্কুল, শিক্ষা স্বাস্থ্য দরকার, সরকারি হসপিটাল, ঠিক আছে, আর যা কিছু পরিষেবা দরকার সরকার দেবে, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। এটা হচ্ছে সমাজতান্ত্রিক ভাবনা চিন্তা, ঠিক আছে। এবার যদি এটা একদিক থেকে ভালো, সমাজের দিক থেকে সবাই সমানভাবে বন্টন হবে, যে সমাজের সব মানুষগুলো সমান, ছোট বড় সব কিছু সমান হবে, তো এখানে এই মেন্টালিটি কিন্তু সমাজ সোশ্যালিস্ট মেন্টালিটি। এখন বর্তমানে যদি বলা হয় কোনো দেশই আর সোশ্যালিস্ট নেই, যখন সোশ্যালিস্ট মেন্টালিটি ছিল তখন ছিল যখন USSR, তারপরে কিউবা, ঠিক আছে, তারপরে তোমার চায়না, তো এলে ছিল। এখন বর্তমানে সবাই কি, সবাই এখন এই দিকে চলে আসছে, মিক্সড ইকোনমির দিকে চলে আসছে। মানে মানে প্রাইভেট সেক্টর থাকো, তোমার কোনো অসুবিধা নেই, তোমার থাকতে দিচ্ছে, কিন্তু গভর্নমেন্টেরও থাকছে। যেমন যদি আমি ভারতটা মিক্স কেন বলছি, দেখবা গভর্নমেন্টের যদি হসপিটাল থাকে, তো একটা দেখবা প্রাইভেট হসপিটালও আছে তার পাশে, আশেপাশে নার্সিংহোম অনেকগুলো আছে। গভর্নমেন্টের যদি একটি স্কুল থাকছে, তার আশেপাশে দেখবা প্রাইভেট স্কুলে 2-3টে থাকছে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সব কিছু। তোর মানে কি, তো প্রাইভেট সেক্টরের সাথে সাথে গভর্নমেন্ট সেক্টরও সমানভাবে কাজ করে, সেটাকে বলা হয় মিক্সড ইকোনমি। কী বলা হয়? মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমির প্রধান যদি বলি, ভারত এটা বলতে পারি আমরা, কোনো সমান নেই, কিন্তু বর্তমানে বেশিরভাগ দেশ, 98% দেশ সব হচ্ছে কি মিক্সড ইকোনমি পার্ট। ইনকামের ফ্যাক্টর, এটাই মনে রাখবা, ইনকামের ফ্যাক্টর কি? উৎপাদন। এবার যদি বলা হয় উৎপাদনের উপাদান, আমরা কোনো জিনিস উৎপাদন করতে গেলে কী কী জায়গা, মানে কী কী প্রয়োজন, তুমি যাই করো না কেন এই 4টে জিনিস তোমার লাগবেই। তুমি যাই করো না কেন, যে কোনো একটা জিনিস যদি তুমি ধরো জুস বানাতে চাও, তুমি একটা জুস বানাতে চাও, কোল্ড ড্রিঙ্কস বানাতে চাও আমি বলছি, হ্যাঁ, তোমার সেখানে যেখানে বানাবা সেটার জন্য একটা ল্যান্ড দরকার, তো ল্যান্ডটাকে ভাড়া নিবা তুমি, তো ভাড়া নিলে তুমি সেটার জন্য তোমাকে কী দিতে হবে? তার ল্যান্ড রেন্ট দিতে হবে প্রতি মাসে মাসে, যে জমিটা তুমি নিয়েছো তার একটা ভাড়া লাগবে। তুমি তো একাই বানাতে পারবে না, বিশাল বড় কোনো কোম্পানি খুলবা তুমি, তাহলে কী হবে? তোমার কোম্পানিতে লেবার খাটবে, আর লেবার খাটলে তাদেরকে মজুরি দিতে হবে, ওয়েজেস দিতে হবে। তোমার যখন এত বড় কোম্পানি, কিছু তো জিনিস কিনতে হবে, এখানে মেশিন কিনতে হবে, তারপরে তোমার জায়গার জন্য রেন্টের জন্য টাকা খুঁজতে হবে, তো মূলধন তোমাকে খুঁজতে হবে। তো মূলধনের জন্য কোথায় যাবে তুমি? সরকার আছে, লোন দেবে তোমাকে, তো লোন দেবে তো এমনি এমনিতে দেবে না, তার জন্য কী নেবে? সুদ নেবে, ঠিক আছে। আর এত বড় কোম্পানিকে চালানোর জন্য একটা মানুষ দরকার, যে রিস্কটা নেবে, সে রিস্কটা কে নেবে? সেটাকে বলা হয় এন্টারপ্রেনার। সে যে উদ্যোক্তা, যে কিনা তার দরকার কি রিস্ক কেন নিচ্ছে? ও একদিন প্রফিট কামাবে তাই, ঠিক আছে, প্রফিট কামাবে তাই সেটা রিস্ক নিচ্ছে। তো প্রথমে কি বললাম? ল্যান্ড লাগবে, তারপর লেবার লাগবে, তারপর ক্যাপিটাল, তারপর হচ্ছে এন্টারপ্রেনার। তো এই 4টা হচ্ছে আমাদের ফ্যাক্টর, 4টা হচ্ছে আমাদের ইকোনমির ফ্যাক্টর, যেটা কিনা খুব প্রয়োজন একটা কোনো জিনিস বা প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে, যেখানে ল্যান্ডের প্রয়োজন, লেবারের প্রয়োজন, মূলধন মানে টাকার প্রয়োজন, আর হচ্ছে মানে এন্টারপ্রেনারের প্রয়োজন, ঠিক আছে। তো এইগুলো মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এবারে একটা ইকোনমির ভাগ আছে, যেটা হচ্ছে ডেভেলপড ইকোনমি, ডেভেলপিং ইকোনমি, আর হচ্ছে আন্ডার ডেভেলপড ইকোনমি। ডেভেলপড ইকোনমি কি? ডেভেলপড ইকোনমি হচ্ছে উন্নত ইকোনমি। উন্নত ইকোনমি, এখানে একটা টাকা পয়সার মাপ ছিল, যেখানে বলা হয়েছিল 12,000 এর কাছাকাছি ডলার যদি কেউ পার্সোনাল ইনকাম করে, তাহলে সেটা ডেভেলপড ইকোনমির মধ্যে পড়ে। যেখানে যদি বলি যেসব উচ্চ আয় যেখানে বিশাল থাকবে, উন্নত প্রযুক্তিবিদ্যা থাকবে, সেই সব দেশগুলো হচ্ছে ডেভেলপড কোম্পানি। বর্তমানে USA, জাপান, ফ্রান্স, UK, যত রকম দেশ দেখতে পেয়েছো তোমরা, সব কি ডেভেলপড ডেভেলপড মানে উন্নত হয়ে গেছে অলরেডি, এটা ঠিক আছে। এবার যে ঠিক আছে, এবার যেটা পাবো সেটা হচ্ছে ডেভেলপিং। তো ডেভেলপিং কি? ডেভেলপিং হচ্ছে উন্নয়নশীল। ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল। ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল মানে যেসব দেশগুলো মাঝারি আয়, 12,000 যে ডলার আছে প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল ইনকাম, যেটা মাথা পিছু হয়, পার ক্যাপিটা ইনকাম, ঠিক আছে, এটা তোমরা পড়বো, এটা পার ক্যাপিটা ইনকাম। তো পার ক্যাপিটা ইনকাম যাদের খুব লো, সেই সবগুলোকে বলা হয় যে ডেভেলপিং ইনকাম। খুব লো মানে একদমই লো না, মিনিমাম ধরো 2,000-এর ওপর থাকবে,
$2000, টাকা নয়, ডলার। তো এত ইনকামের ওপরে যেসব দেশগুলো ইনকাম করে সেগুলো হচ্ছে মাঝারি আয়ের মধ্যে পড়ে, এটা উন্নতির পথে চলছে। যখন আমাদের এখন ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, চায়নাও নিজেকে ডেভেলপিং কান্ট্রি বলে, কিন্তু চায়নার ইকোনমি কিন্তু অন্যান্য দেশের চেয়ে ছাড়িয়ে গেছে। চায়নার ইকোনমি 19 ট্রিলিয়ন, যেখানে ইউএসের হচ্ছে 30 ট্রিলিয়ন, 2 নম্বরে ইকোনমিতে আছে, তবুও চায়না বলে আমি ডেভেলপিং কান্ট্রি। ঠিক আছে। তারপরে হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রি। আন্ডার ডেভেলপড কান্ট্রি কি, যেসব দেশের ইকোনমি একদম লো, কম আয়, দরিদ্রতা বেশি, এটা মেনলি আফ্রিকান যে দেশগুলো আছে যেগুলো এখনও উন্নত হতে পারেনি, সেই সব দেশগুলোকে বলা হয় যে আন্ডার ডেভেলপড কোম্পানি, আন্ডার ডেভেলপড দেশ। ঠিক আছে। আন্ডার ডেভেলপড ইকোনমি বলতে পারি, দেশও বলতে পারি, কারণ সেই সব দেশের ইনকাম আন্ডার ডেভেলপড, মানে হয়নি বললে চলে, খুব কম, খুব লো। তারপরে এখানে একটা জাস্ট লজিক পরীক্ষায় পড়ে, এখানে দুটো সার্কুলার ফ্লো অফ ইনকামের মধ্যে পড়ে যে হাউস হোল্ড আর ফার্ম। ফার্ম মানে যেখানে প্রোডাক্ট তৈরি হয়। তো আমরা যাই হোক না কেন, এটা ফার্মের সঙ্গে, হাউস হোল্ড আর ফার্মের সঙ্গে একটা একে অপরের সঙ্গে সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? হাউস হোল্ড যেমন কিছু কিছু টাকা নেই, হাউস হোল্ড কী নেই, যদি ফার্ম বলো, এটা যদি ফার্ম মানে একটা প্রোডাকশান তৈরি করতে গেলে কিছু কিছু জিনিস প্রয়োজন। কী জিনিস প্রয়োজন? যেমন ল্যান্ড, লেবার। কোনো একটা জিনিস তৈরি করতে গিয়ে ল্যান্ড দরকার, লেবার দরকার, ক্যাপিটাল দরকার, আর তোমার হচ্ছে এন্টারপ্রেনার দরকার। তো এইগুলো কোথা থেকে পাবে? ল্যান্ড কারোর কাছ থেকে নিবে, কোনো মানুষের কাছ থেকে, কোনো হাউস হোল্ডের কাছ থেকে। লেবার কোনো হাউস হোল্ড থেকেই তো আসবে। ক্যাপিটাল, টাকা পয়সা কীভাবে আসবে? এখানে একটা ব্যাংক করে দিতে হয়, সেখানে এই ব্যাংকে টাকা তুমি জমা দাও, যেটা সেখান থেকে ব্যাংক অন্য কাউকে সেটা লোন দেয়। তো এইভাবে কিন্তু কোনো না কোনোভাবে তোমার হাউস হোল্ডের সঙ্গে ফার্ম জড়িত। এবার যে জিনিসটা ফার্ম তৈরি করছে, সেই জিনিসটার সঙ্গে তুমি জড়িত। কী করে? তুমি ফার্ম তোমার জুস তৈরি করলো, কার জন্য করেছে? কোনো মানুষের জন্য করেছে। তুমি কী করবে? হ্যাঁ, তাহলে কিনি, দুটো তাহলে কিনি। তো কিনছো যেটা আছে সেটাই হচ্ছে ফার্ম। তুমি কিনছো, টাকা পয়সা নিচ্ছ, তোমাকে ওয়েজ দিচ্ছে, এইসব জিনিসগুলো কিন্তু ব্যাপার আছে। তাহলে তুমি ফার্মকে কিছু দিচ্ছ, ফার্ম তোমাকে কিছু দিচ্ছে। এটাই হচ্ছে তোমার সার্কুলার ফ্লো অফ ইকোনমি। মানে ইকোনমি একদিক থেকে তুমি টাকা দিচ্ছ, একদিক থেকে টাকা চলে যাচ্ছে। ঠিক আছে। সেখানে বুঝতে পারো হাউস হোল্ড কী হয়? শ্রম দেয়। ফার্ম কী হয়? মজুরি দেয়। ঠিক আছে। এখানে শ্রম দিল, মজুরি দেয়, মানে খাটার পরে মজুরি পেলো। ফার্ম কী হয়? পণ্য দেয়, আর মানে কোনো জিনিস পণ্য তৈরি করলো, তো তৈরি করে কাকে দেবে? মানুষকে দেবে। মানুষকে যখন দিল তখন মানুষ তাকে আবার টাকা দিয়ে দেয়। এখানে মজুরি দিল, তো মজুরিটা আবার টাকা হিসাবে চলে গেল ফার্মের কাছে। এবার চলে আসি আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের রুলস। পরীক্ষায় পড়ে ল অফ ডিমান্ড কি, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, ঠিক আছে, কমেন্টে জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নেই। তো এবার যদি বলা হয় কোনো জিনিসের যদি দাম বাড়ে, ধরলাম কোনো জিনিসের দাম খুবই বেড়ে গেছে, দেখবা ওই জিনিসটা তুমি খাওয়া কম করে দেবা, দেখে নেবা তুমি। এবার ধরলাম কোনো জিনিসের দাম কম আছে কি না, তো মনে হতে পারে যে খেয়ে দেখি, তাহলে আলু এখন সস্তা আছে 7 টাকা কেজি, তাহলে এখন আলুটা কিছু ভুজিয়ে আলুর ঝোল আরও সব কিছু তৈরি করি। তো এটা হচ্ছে একটা চাহিদার ওপর ডিমান্ড। যখন কোনো জিনিসের দাম কমে যায় তখন চাহিদা বেড়ে যায়, দাম যখন বেড়ে যায় তখন চাহিদা কিন্তু কমে যায়। তারপরে কি ল অফ সাপ্লাই কি, যখন ধরলেও কোনো জিনিসের দাম বেশি, তার যোগানটা কিন্তু সবাই বেশি দেওয়ারই চেষ্টা করে, মানে সাপ্লাইটা দেওয়ার বেশি চেষ্টা করে। যদি আমি 2020 কথা বলি, যেখানে করোনা এসেছিলো, করোনাতে তোমার ইসের দরকার ছিল বিশাল, তোমার স্যানিটাইজার কিছুই নয়, অ্যালকোহল আছে, অ্যালকোহল কিছু মানে মাত্রায় মেলালেই জলের সঙ্গে সেটা স্যানিটাইজার হয়ে যাবে। তো স্যানিটাইজারের দাম এত হয়েছিল, সেই জন্য কোম্পানিগুলো কী করছিল, যত দামটাও বেশি ছিল, আর সেই জন্য বিশাল স্যানিটাইজার চলে আসছিলো। দেখছিল দোকানে শুধুমাত্র স্যানিটাইজার পড়েছিল, দোকানে শুধুমাত্র মাস্ক পড়েছিল। একটা মাস্ক মানে 50 টাকা 60 টাকা দাম, ঠিক আছে, যেটা এখন বর্তমানে 1 টাকা দিয়েও কেউ কেনে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? তখন ডিমান্ড ছিল, দাম ছিল, সাপ্লাইটা বেশি ছিল। এখন দামও নেই, সাপ্লাইও নেই। বুঝতে পারলে? তো দাম না থাকলে মানুষের সাপ্লাই কিন্তু সহজে দেবে না, দাম থাকবে তবে জিনিসটার প্রতি সাপ্লাই দেওয়ার প্রতি ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে। তো
এটা মনে রাখবা, এটা দরকার আছে। এবার একটা জিনিস এখানে বলে রাখা ভালো, এমন কিছু জিনিস আছে, হ্যাঁ, গিফেন গুডস, ভেলভেন গুডস, ঠিক আছে, গিফেন, ভেলভেন, এসব গুড হচ্ছে তোমার এমন গুড যেগুলো তোমার বিশাল রেজ কমবে। যেমন ধরো নাও আইফোন, আইফোনের দাম তুমি যতই দাম বাড়ো না কেন এর ডিমান্ড কিন্তু কমবে না, যতই দাম বাড়ুক এর ডিমান্ড কিন্তু কমবে না। এমন কিছু, সেই জন্য এমন কিছু দিয়ে মানে কিছু জিনিস আছে যেগুলো তোমার নিত্য প্রয়োজনীয় বা তোমার শখের শখের জিনিস, ঠিক আছে, সেই সব জিনিসের দাম কিন্তু কমে না। সেজন্য এই সব জিনিসের জন্য সরকার একবারে বিশাল মানে হেভি ট্যাক্স নেই, 40% ট্যাক্স করেছে এবার রিসেন্ট। বাকি এগুলো দুটো মাত্র স্ল্যাব করেছে, 5% আর 12%, আর অন্যদিকে যেটা তোমার শখের জিনিস সেটাতে 40% ট্যাক্স করে দিয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার যদি বলি যে আদারও বেসিক কনসেপ্ট যদি বলি, তাহলে আমি বলবো জিডিপি। জিডিপি কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা আমরা এর পরের লেসনে করবো। ইনফ্লেশন কি? ইনফ্লেশন মানে হচ্ছে মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি। কোনো জিনিসের মানে করে করে যে দামটা বাড়ে সেটার নামই হচ্ছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। কোনো এই বছর হয়তো 10 টাকা দাম ছিল, তার বছর 11 টাকা, তার বছর 12 টাকা, এই যে একটা করে একটা বাড়ছে জিনিসের দাম, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। ডিফ্লেশন মানে কি? মুদ্রা হ্রাস। কোনো জিনিসের দাম 10 টাকা ছিল, আস্তে 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 কমছে, সেটা হচ্ছে ডিফ্লেশন। ফিসক্যাল পলিসি মানে কি? ফিসক্যাল পলিসি মানে যেসব পলিসি মানে কন্ট্রোল করার জন্যে, এটা আমরা পূর্ব যেতেও তাও বলে দিচ্ছি। সরকারের যদি আমি বলি, সরকার কিছু নিয়ম বানায় কী জন্য? কোনো জিনিসের দাম যেন বিশাল হাই না হয়ে যায়, কোনো জিনিসের দাম বিশাল যেন কমে না যায়, কমে গেলেও সমস্যা, বেশি বেড়ে গেলেও সমস্যা। তো এটা এমন জায়গায় রাখার চেষ্টা করে, সেজন্য সরকার কিছু ফিসক্যাল পলিসি বের করে, তো ফিসক্যাল পলিসি তারা চালায়। সেম জিনিস যেটা সরকার করে সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি, যেটা যেটা আরবিআই করে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটাকে বলে আমরা মনিটারি পলিসি। মনিটারি পলিসি কে করে? হচ্ছে আরবিআই। তো আরবিআই কিছু নিয়ম করে যেটার মাধ্যমে মানে সব কিছুর দাম যেন বিশাল হাই না হয়ে যায়, আর সব কিছুর দাম যেন বিশাল কমে না যায়। মার্কেটটাকে বজায় রাখার কাজ হচ্ছে আরবিআইয়ের আর সরকারের, দুজনে মিলে। সরকার করে ফিসক্যাল পলিসির মাধ্যমে, আর করে মনিটারি পলিসির মাধ্যমে। এই যে বাজেট, বাজেট মানে কি? সরকার কীভাবে টাকা ইনকাম করবে, কীভাবে টাকা যাবে, সেটার যে একটা পুরো খরচ, সেটাকে হচ্ছে সেটা আমরা আর্টিকেলে আমরা পাই 112 নম্বরে, যেখানে বাজেট কথা নেই ঠিকই, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যাপারটা বলা আছে, ঠিক আছে, বা 112 নম্বর আর্টিকেলে। পোভার্টি, পোভার্টি যদি বলা হয়, পোভার্টি মানে দারিদ্রতা। দারিদ্রতার মধ্যে দুটো ভাগ আছে, অ্যাবসলিউট পোভার্টি, একটা হচ্ছে রিলেটিভ পোভার্টি। অ্যাবসলিউট পোভার্টি কি, রিলেটিভ পোভার্টি কি, এটা মনে রাখবে। অ্যাবসলিউট পোভার্টি যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে তোমার খাবারের উপর ডিপেন্ড করে, যে খাবার মানুষ মানে শহরের মানুষ কতটা খেতে পারছে, তাদের ক্যালোরি কতটা জুটছে, আর গ্রামের মানুষ কতটা ক্যালোরি জুটছে। আর রিলেটিভ পোভার্টি হচ্ছে এর তুলনা করে, ধরলাম তোমার মাসে ইনকাম 1 লাখ টাকা, তুমি মাসে যদি 1 লাখ টাকা ইনকাম হয়, তুমি তো বিশাল ভালো, কোনো ব্যাপার না। কিন্তু যদি তুমি আম্বানির সঙ্গে তুলনা করো, যেখানে লাখ টাকা কোনো মানেই নয়, তাহলে এটা কী হবে? এটা কোনো গুরুত্বই থাকবে না। তো এর থেকে তুমি গরিব, সেটা হচ্ছে রিলেটিভ পোভার্টি। তো এটাই ছিল তোমাদের আজকের বেসিক। যদি এইভাবে ভালো লাগে থাকে ওয়ান ডে ওয়ান টপিক, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, আজকের মতো এতটাই।